আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত একটি ফ্রি লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত একটি ফ্রি লাইভ ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া আফরোজ রিদি। আরও একবার হাজির হয়ে গেলাম ইংরেজি প্রথম পত্র বিষয়টি লাইভ ক্লাস নিয়ে। আশা করি শিক্ষার্থীরা যে যেখানেই আছো, ভালো আছো, সুস্থ আছো ও টেকনিক ইজি এডুকেশনের পাশেই আছো। আজকের এই লাইভ ক্লাসে আমরা আলোচনা করব বরিশাল বোর্ড 2019 নিয়ে। তাই যেই সকল শিক্ষার্থীরা যেখান থেকেই দেখছো না কেন, তারা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হয়ে কমেন্ট বক্সে নিজের বন্ধু বান্ধবীদের মেনশন করে দেবে। এবং বরিশাল থেকে কারা কারা আজকের ক্লাসটি দেখছো একটু জানিয়ে দেবে, কেননা আজকে আমরা সমাধান করতে যাচ্ছি বরিশাল বোর্ড 2019। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সয়ন্তিকা, ভালো আছে আমি, তুমি কেমন আছো? হীরামণি আক্তার চাঁদনি, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আরিফ, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ বুলবুল, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হাকিম, আমি ভালো আছি, তুমি কেমন আছো হাকিম? জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জান্নাতুল ফেরদৌস? হ্যালো শাহিন বিপি, হাই। নুসরাত জাহান নিশি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রিয়ামণি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ইমা হাসান আচ্ছা আমাদের সাথে, ওকে। থ্যাংক ইউ সো মাচ সাইফুল্লাহ বিন মোস্তফা যুক্ত হওয়ার জন্য। ওকে, ঠিক আছে, আমরা আর কথা না বলে আমরা একটু জেনে নিই এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য টেকনিক ইজি এডুকেশন কি নিয়ে এসেছে। আমাদের টেকনিক ইজি এডুকেশন নিয়ে এসেছে এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য ফাইনাল প্রস্তুতি কোর্স। আমাদের এই ফাইনাল প্রস্তুতি কোর্সে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদের জন্য কোর্সের ব্যবস্থা আছে। আমাদের প্রত্যেকটা ক্লাসের প্রথম বিশেষত্ব হচ্ছে ক্লাসগুলো দক্ষ শিক্ষক দ্বারা পরিচালনা করা হবে। আমাদের ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে অনুষ্ঠিত হবে, অর্থাৎ তুমি শিক্ষকের সাথে সরাসরি কথা বলে নিজের সমস্যার সমাধান করতে পারবে এবং নিজের মতামত আদান প্রদান করতে পারবে। প্রত্যেকদিন ক্লাসের যে পিডিএফ আছে সেটা পিডিএফ শিট আকারে তোমাকে প্রদান করে দেওয়া হবে এবং নিয়মিত এইচডব্লিউ দেওয়া ও নেওয়া হবে এবং নিজেকে যাচাই করার জন্য থাকবে মানসম্মত পরীক্ষার ব্যবস্থা। তার পাশাপাশি কোনো বিষয়ে যদি তোমাদের বেশি দুর্বলতা থাকে সেই বিষয়ের উপর এক্সট্রা প্রবলেম সলভিং ক্লাস দেওয়া হবে। এবং এই ক্লাসগুলো যেহেতু এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত রেকর্ডেড থাকবে, তাই তুমি পরীক্ষার আগ দিন পর্যন্ত যে কোনো জায়গায় যে কোনো সময় ক্লাসগুলো দেখতে পারবে। এবং সবচেয়ে বহুল কাঙ্ক্ষিত রোড টু মিশন 100 সাজেশন প্রদান করা হবে, যেখান থেকে প্রতি বছর 95-100% কমন আসতে দেখা যায়। আমাদের প্রত্যেকটা কোর্সের মূল্য সবার হাতের নাগালের মধ্যে রাখা হয়েছে, যেন সকল শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। এই কোর্সের মূল্যটি রাখার একমাত্রই কারণ হচ্ছে যেন শিক্ষার্থীদের মধ্যে একটু সিরিয়াসনেস আসে। আমাদের কোর্সের মূল্যগুলো একটু জেনে নেই। আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি অর্থাৎ ইবিআই কোর্সের মূল্য মাত্র 999 টাকা। গণিত কোর্সের মূল্য মাত্র 799 টাকা। আমাদের যারা হচ্ছে সায়েন্স বিভাগের শিক্ষার্থী আছে তাদের সায়েন্স সাবজেক্ট আর বিজিএস এর কোর্সের মূল্য 990 টাকা। উচ্চতর গণিত কোর্সের মূল্য 790 টাকা। কমার্সের শিক্ষার্থীদের কোর্সের মূল্য 499 টাকা। আর্টসের শিক্ষার্থীদের কোর্সের মূল্য 490 টাকা। সাধারণ বিজ্ঞান, কৃষি অথবা গার্হস্থ্য কোর্সের মূল্য 199 টাকা ও ইসলাম শিক্ষা অথবা হিন্দু ধর্ম শিক্ষা কোর্সের মূল্য মাত্র 99 টাকা। আমাদের এই মূল্যগুলো টোটাল 3 মাসের মিলিত মূল্য, এমন না যে তোমাকে প্রতি মাসে আলাদা আলাদা দিতে হবে। আমাদের কোর্সের মূল্যগুলো তুমি ভাগ করে দেখো কিভাবে কতটা কম নিচ্ছে আমরা, তোমরা নিজেরা বুঝতে পারবে। এবং আমাদের কিন্তু প্রত্যেকটা কোর্সের জন্য প্রত্যেকটা ক্লাসের টিচার আলাদা আলাদা। ইংলিশ ফার্স্ট একজন, ইংলিশ সেকেন্ড একজন, বাংলা ফার্স্ট একজন, বাংলা সেকেন্ড একজন, আইসিটি আরেকজন। আচ্ছা, আমাদের কোর্সের মূল্যগুলো যেহেতু জেনে নিয়েছে, আসো জেনে নেওয়া যাক ভর্তি পদ্ধতি। আমাদের কোর্সে ভর্তি হতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ অথবা নগদে পেমেন্ট বা মার্চেন্ট পে করতে হবে। পেমেন্ট বা মার্চেন্ট পে করার পরে তুমি হচ্ছে যেই কোর্সে ভর্তি হয়েছো সেটা লিঙ্কে তোমাকে রিকোয়েস্ট পাঠাতে হবে। লিঙ্কগুলো আমাদের ইউটিউব এবং ফেসবুকে দুই জায়গাতেই দেওয়া আছে।
24 ঘন্টার মধ্যে তোমাকে গ্রুপে জয়েন করানো হবে এবং তারপরে যেদিন থেকে ক্লাস শুরু হবে অর্থাৎ 1লা ডিসেম্বর থেকে তুমি আমাদের সাথে ক্লাসগুলো করতে পারবে। ক্লাসগুলো কিন্তু চলমান থাকবে আমাদের হচ্ছে কয় তারিখ পর্যন্ত, মার্চের 1 তারিখ 2025 সাল পর্যন্ত। আমাদের কোর্স সম্পর্কিত যদি আর কোনো তথ্য জানতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা ওয়েবসাইট ভিজিট করে সহজে ভর্তি হয়ে যেতে পারো www.tee.com.bd। ওকে, ওয়ালাইকুম আসসালাম নাহিদা, অনেকদিন পর ক্লাস করতেছি, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমি ইংরেজি প্রথম পত্র 90 পেয়েছি, আলহামদুলিল্লাহ সয়ন্তিকা। ওকে ওকে, কারা কারা বরিশাল থেকে জয়েন করছে একটু জানিয়ে দিও। আসো আমরা আমাদের পড়া আলোচনায় যাব। আমাদের আজকে বরিশাল বোর্ড 2019-এ কি আছে একটু দেখে নেওয়া যাক। ওয়ালাইকুম আসসালাম ইসরাত জাহান মিম, ভালো আছি, তুমি কেমন আছো? জায়গা নেই তো। ওকে, আই হোপ সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। তাহলে আসো আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। বলা হচ্ছে কি একটু খেয়াল করবো সবাই, জহির রায়হানের যে প্যাসেজটি আছে, যাদের কাছে টেস্ট পেপার আছে তারা টেস্ট পেপার থেকে দেখতে পারো, অথবা যাদের কাছে টেস্ট পেপার নেই তারা ইউনিট 10 লেসন 4 খুঁজে বের করে ফেলতে পারো তোমাদের বইয়ের। আচ্ছা, প্রথমেই বলছে জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। জহির রায়হান ছিল বাংলাদেশের অন্যতম একজন ট্যালেন্টেড অর্থাৎ জ্ঞানী চলচ্চিত্র নির্মাতা। হি ওয়াজ বর্ন অন 19 অগস্ট 1935। সে জন্মগ্রহণ করেছে 1935 সালের 19 আগস্ট ইন দ্য ভিলেজ মাজুপুর, মাজুপুর গ্রামে, ফেনী ডিস্ট্রিক্ট, ফেনী জেলায়, অর্থাৎ ফেনী জেলার মাজুপুর গ্রামে 1935 সালের 19 আগস্ট জহির রায়হান জন্মগ্রহণ করে। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। সে ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিল। He was one of the 10 students to go out in a procession on 21st February 1952, despite a ban on such activities imposed by the authorities. সে হচ্ছে 10 জন শিক্ষার্থীর মধ্যে একজন যারা কিনা 1952 সালে 21শে ফেব্রুয়ারি কর্তৃপক্ষ দ্বারা আরোপিত নিষেধাজ্ঞা ভঙ্গ করে মিছিল করতে গিয়েছিল। অর্থাৎ সেই সময় 1952 সালে সরকার কি করেছিল, সরকার হচ্ছে সকল প্রকার মিটিং মিছিল উপর নিষেধাজ্ঞা জারি করে দেয়, কিন্তু 10 জন শিক্ষার্থীরা সেই মিটিং মিছিলে করার জন্য সেই আইন ভঙ্গ করে এবং তারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি একটা মিছিল নিয়ে যায় এবং সেই 10 জন শিক্ষার্থীর মধ্যে একজন ছিল হচ্ছে কে, জহির রায়হান নিজে। As a result, এর ফলে he and many others were arrested and taken to prison. এই জন্য জহির রায়হান এবং তার সাথে আরো অনেককে বন্দী করা হয় এবং কারাগারে নিয়ে যাওয়া হয়। Raihan was also present at the historical meeting of Amtola on February 21, 1952. 1952 সালের 21শে ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক আমতলা সভা হয়েছিল। সেই ঐতিহাসিক আমতলা সভাতেও জহির রায়হান উপস্থিত ছিল। He also took part in the mass movement in 1969. 1969 যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান হয়েছিল, ম্যাস আপসার্জ, সেখানেও কিন্তু জহির রায়হান অংশগ্রহণ করেছিল। In 1971, 1971 সালে হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার। সে মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করে। অর্থাৎ 1952 থেকে 1971 পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছিল সবগুলো আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার একটা অংশগ্রহণ ছিল। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা তার আর্লিয়ার লাইফ এবং তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারলাম যে আসলে তার অবদান বাংলাদেশের জন্য কতটুকু। আসো সেকেন্ড প্যারাগ্রাফে যাওয়া যাক।
অল থ্রু হিজ লাইফ, তার সম্পূর্ণ জীবনব্যাপী জহির রায়হান ড্রিমড অফ আ ডেমোক্রেটিক সোসাইটি। তার সম্পূর্ণ জীবনব্যাপী জহির রায়হান একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছে। আ সোসাইটি, এমন একটি সমাজ, দ্যাট উইল এনশিওর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড উইল মানে ইচ্ছা, স্পিচ মানে স্বাধীনতা। অর্থাৎ জহির রায়হান এমন একটা দেশের স্বপ্ন দেখেছে, এমন একটা সমাজের স্বপ্ন দেখেছে, যেই দেশ বা যেই সমাজ তাকে বাক স্বাধীনতা দিবে এবং তাকে উইল বা তার মনের ইচ্ছাগুলো সে পূরণ করতে পারবে, এই স্বাধীনতাও তাকে দিবে। হি হ্যাড মেনি ড্রিমস অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু। আমাদের চলচ্চিত্র জগৎ নিয়েও তার অনেক স্বপ্ন ছিল। হি মেড আ লেজেন্ডারি ফিল্ম, সে একটি কিংবদন্তি চলচ্চিত্র নির্মাণ করে যেটার নাম হচ্ছে জীবন থেকে নেয়া, বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। যে চলচ্চিত্রটি বানানো হয়েছে 1952 ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে। ইট ওয়াজ আ প্রোটেস্ট, এই চলচ্চিত্রটা শুধু একটা চলচ্চিত্র ছিল না, ইট ওয়াজ আ প্রোটেস্ট, এটা একটা প্রতিবাদ ছিল। কাদের বিরুদ্ধে? against the autocratic government then ruling our country। অর্থাৎ তৎকালীন সময়ে আমাদের দেশকে যেই স্বৈরাচারী সরকার শাসন করছিল, সেই সরকারের বিরুদ্ধে এটা একটা প্রতিবাদ ছিল। ম্যাম, আমি ইংরেজি নিয়ে অনেক ভয় পেতাম, কিন্তু নিয়মিতভাবে আপনার ক্লাসগুলো করে এখন আর কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ এমডি শরীফুল ইসলাম, অনেক খুশি হয়েছি এত সুন্দর একটি কমেন্ট দেখে। আচ্ছা, তাহলে আমাদের যে এই চলচ্চিত্রটা ছিল, এটা শুধু একটা চলচ্চিত্র ছিল না, ইট ওয়াজ আ প্রোটেস্ট, এটা একটা প্রতিবাদ ছিল। কাদের বিরুদ্ধে? স্বৈরাচারী সরকার, অটোক্রেটিক মানে স্বৈরাচারী, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, যারা তৎকালীন সময় আমাদের দেশকে শাসন করছিল। আমাদের নেটওয়ার্কের সমস্যা। ওকে, পরের প্যারাগ্রাফে যাই, দেখো পরের লাইনে যাই। দ্য ফ্যামিলি পোর্ট্রেট ইন দ্যাট ফিল্ম, ওই চলচ্চিত্রে যেই পরিবারটিকে দেখানো হয়েছিল, সিম্বলিক্যালি প্রতীকীভাবে রিপ্রেজেন্টেড ইস্ট পাকিস্তান, সেটা পশ্চিম পাকিস্তানকে উপস্থাপন করছিল। আচ্ছা, সরি, ইস্ট মানে পূর্ব ইস্ট ওয়েস্ট, পূর্ব পশ্চিম, পূর্ব পাকিস্তান। আচ্ছা, দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্রেট, ওই পরিবারটাকে চালাতো হচ্ছে একজন স্বৈরাচার। হু হ্যাড টু গো টু প্রিজন, যাকে কারাগারে যেতে হয়েছিল ফর হার কনস্পিরেসি, তার ষড়যন্ত্রের কারণে। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, দ্য ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ, এই চলচ্চিত্রটি বাংলাদেশের বাহিরেও দেখানো হয়েছিল। তাহলে এই প্যারাগ্রাফে আমরা জানলাম জহির রায়হানের অবদান আমাদের চলচ্চিত্র জগতে কতটুকু ছিল। অর্থাৎ সে জীবন থেকে নেয়া যে চলচ্চিত্রটা নির্মাণ করে, সেই চলচ্চিত্রটাতে আমরা ভাষা আন্দোলনের ভিত্তিতে তৈরি করা হয় এবং সেই চলচ্চিত্রতে একটা পরিবার দেখানো হয়, যে পরিবারটাকে শাসন করতো একজন স্বৈরাচার। সেই স্বৈরাচার ছিল পশ্চিম পাকিস্তান, আর যাদেরকে শাসন করা হতো তারা ছিল পূর্ব পাকিস্তান। এইভাবেই কিন্তু বাংলাদেশের যে চিত্র, সেটা ফুটিয়ে তোলা হয় প্রতীকীভাবে। এবং এই চলচ্চিত্রটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশে দেখানো হয়েছে। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স, সুপ্রসিদ্ধ চলচ্চিত্র নির্মাতা লাইক যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দিস ফিল্ম, এই চলচ্চিত্রটির প্রশংসা করে। জহির রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, যেই টাকাগুলো জহির রায়হান এই চলচ্চিত্রের মাধ্যমে উপার্জন করেছিল, সব টাকা জহির রায়হান মুক্তিযুদ্ধ তহবিলে দিয়ে দিয়েছিল। বিসাইডস, তার পাশাপাশি হিজ গ্রেট ডকুমেন্টারি, তার অসাধারণ তথ্যচিত্র অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, পাকিস্তানি নৃশংসতার উপরে, স্টপ জেনোসাইড, গণহত্যা বন্ধ করো, হেল্প ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার, এটা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব দরবারে ভাবপ্রবণতা সৃষ্টি করতে সাহায্য করেছিল। স্টপ জেনোসাইড, এটা একটা তথ্যচিত্র। স্টপ জেনোসাইড এর তথ্যচিত্র মানে হচ্ছে গণহত্যা বন্ধ করো। এই গণহত্যা বন্ধ করো তথ্যচিত্রটা দেখে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের মনে বাঙালিদের জন্য সিম্প্যাথি সৃষ্টি হয়, সহানুভূতির সৃষ্টি হয়, যেটা আমাদের মুক্তিযুদ্ধে অন্যদেরকে পরাজয় করতে সহায়তা করেছে। আচ্ছা, তারপরে বলছে কি, একটু খেয়াল করবে, আমরা এখানে তার আরো কিছু অবদান দেখলাম যে সে কিভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল।
December 1971, 1971 সালের 30 ডিসেম্বর। Someone informed Raihan about an address somewhere at Mirpur where he might find his brother, the famous writer Shahidullah Kaisar, who had gone missing from 14 January 1971. আচ্ছা, 14 ডিসেম্বর 1971 সালে জহির রায়হানের ভাই একজন জনপ্রিয় লেখক শহীদুল্লাহ কায়সার হারিয়ে যায়। আমরা জানি 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে নিয়ে মেরে ফেলা হয়, কিন্তু 14 ডিসেম্বর তাকে গুম করে ফেলা হলেও 30 ডিসেম্বর জহির রায়হানের কাছে একটা ফোন আসে এবং ফোনে তাকে একটি ঠিকানার কথা বলা হয় মিরপুরের কোনো একটা জায়গায়, যেখানে সে তার ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজে পেতে পারে। স্বাভাবিক, তোমাকে যদি বলে তুমি তোমার হারানো ভাইকে খুঁজে পাবে, তুমি সেখানে অবশ্যই দৌড়ে যাবে। তো এই কথা বিশ্বাস করে জহির রায়হান কি করলো, সেখানে গেল। Kaisar was captured and killed by the Pakistani army and the local collaborators during the last days of the war. শহীদুল্লাহ কায়সারকে বন্দী করা হয় এবং মেরে ফেলে কারা? পাকিস্তানি আর্মি এবং লোকাল কোলাবোরেটর মানে স্থানীয় সহযোগী, যাদেরকে আমরা রাজাকার বলি, তারা মিলে শহীদুল্লাহ কায়সারকে মেরে ফেলে। কবে? যুদ্ধের শেষ দিনগুলোতে। অ্যাকর্ডিংলি, তথ্য মতে জহির লেফট হোম। জহির কি করলো? জহির বাসা ছেড়ে চলে গেল। কেন? টু গেট হিজ ব্রাদার ব্যাক, তার ভাইকে ফিরিয়ে আনতে। বাট হি নেভার রিটার্নড, কিন্তু জহির রায়হান নিজেই আর কখনো ফিরে আসেনি। জহির's ড্রিম ওয়াজ ফুলফিলড, জহিরের স্বপ্ন সত্য হয়েছিল। জহিরের স্বপ্ন কি ছিল? একটা গণতান্ত্রিক সমাজ। সেই সমাজ আমরা কিন্তু এখন সেই সমাজে বাস করছি, কিন্তু তাও কি হয়েছে? তাও সে নেই। হি কুড সি দ্য ইনসেপশন অফ আ ফ্রি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, দো হি ডিড নট গেট ব্যাক হিজ ব্রাদার। সে একটা বাংলাদেশ, একটা মুক্ত বাংলাদেশের ইনসেপশন মানে সূচনা, সে একটি স্বাধীন বাংলাদেশের সূচনা দেখতে পেয়েছিল, যদিও হি ডিড নট গেট ব্যাক হিজ ব্রাদার, কিন্তু সে কিন্তু তার ভাইকে আর ফিরে পায়নি। অ্যান্ড ইটস আ পিটি, এবং এটা খুবই একটা চরম দুঃখের বিষয়। পিটি মানে দুঃখ বা অসহায়ত্বের বিষয় যে দিস ড্রিমার কুড নট লিভ টু সি হিজ ড্রিম কাম ট্রু, যে এই স্বপ্নদর্শী নিজেই বেঁচে ছিল না তার স্বপ্নকে সত্যি হতে দেখতে। আমরা যে একটা গণতান্ত্রিক সমাজ পেয়েছি, যেটা তার স্বপ্ন ছিল, এই স্বপ্নটাকে দেখার জন্য বা উপভোগ করার জন্য জহির রায়হানের মতো একজন স্বপ্নদর্শী নিজেই বেঁচে ছিল না, যার জন্য কিন্তু স্বাধীনতাতে আমরা মানে বলা যায় তার একটা বিশাল বড় অবদান ছিল আমাদের স্বাধীনতা পাওয়ার জন্য। এই হচ্ছে জহির রায়হানের গল্প। কারা কারা বুঝেছি এবং বুঝিনি সবাই একটু কমেন্ট করে জানাই। স্কুলের স্যারের কাছে পড়লে বেশি নাম্বার পাওয়া যায়, বাট স্কুলে বেশি নাম্বার হয় তো রোল 1 2 3 4 এসএসসিতে ভালো রেজাল্ট করলে খুশি হবে। সেটা এসএসসি টার্গেট, তো এসএসসিতে ভালো রেজাল্ট করাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। আচ্ছা, প্যাসেজের ইম্পর্টেন্ট শব্দগুলো লিখে দিলে অনেক উপকার হতো আমি জানি, বাট লিখে না দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই প্যাসেজটি আমরা এর আগে বহুবার পড়েছি, এই জন্য আজকে আর লিখে দিইনি। এটা এর আগে অনেকবার পড়ানো হয়েছে। Which of the following word describes জহির বেস্ট? নিচের কোন শব্দটা জহির রায়হানকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করছে? নিচে বেশ কিছু শব্দ দেওয়া আছে, একটু শব্দগুলো দেখি। নাম্বার 1, ব্রিলিয়েন্ট মেধাবী, পোলাইট ভদ্র, এনার্জেটিক নাকি রেভলিউশনারি বিপ্লবী? তোমরা নিজেরাই বলো তো কোনটা হতে পারে অ্যান্সার, যদিও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কোর্সে কি টেস্ট পেপার একটু দেখে উপরে একটা কমেন্ট।
লাগবে না, আপনি আমাকে কমেন্ট দেখান আগে। উপরে উঠুন। কোর্সে কি টেস্ট পেপার সমাধান করাবেন? আমরা কোর্সের টেস্ট পেপার থেকে বিভিন্ন যে স্কুলে শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নগুলো থাকে, ক্যাডেটের কোয়েশ্চেনগুলো থাকে, সেগুলো হচ্ছে আমার টার্গেট। আচ্ছা ওকে, আসো আমরা তাহলে ফার্স্ট এটার অ্যান্সার অনেকেই দিয়েছে 1-4, যারা যারা 1-4 নাম্বার উত্তর দিয়েছে, যেমন ফারহানা জাকির, ঐশ্বর্য, অনেক অনেক ধন্যবাদ। অনেকে ভুল উত্তর দিয়েছে, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, বাট হ্যাঁ, এটা যদি পরীক্ষা আসে অবশ্যই ঠিকভাবে অ্যান্সার করতে হবে। অ্যান্সার হচ্ছে বিপ্লবী। সে কি ছিল? রেভলিউশনারি ছিল। আচ্ছা, স্টপ জেনোসাইড। স্টপ জেনোসাইড মানে কি? গণহত্যা বন্ধ করো। আচ্ছা, গণহত্যা বন্ধ করো ওয়াজ আ ড্যাশ। আচ্ছা, গণহত্যা বন্ধ করো একটা কি ছিল? নোভেল, উপন্যাস, ফিল্ম, চলচ্চিত্র, ডকুমেন্টারি, তথ্যচিত্র, ড্রামা, নাটক। কি ছিল? ডিরেক্টলি তো প্যাসেজে বলা আছে কি ছিল। রিয়ামণি, তুমি যদি আমাদের কোর্সের শিক্ষার্থী হয়ে থাকো, তোমার টেস্ট পেপার কিনা লাগবে না, কারণ আমরা যে পিডিএফ শিট দিব সেখান থেকেই হয়ে যাবে। শিটগুলো ফটোকপি করালেই হয়ে যাবে। রাইট, ঐশ্বর্য, নাবিদুল ইসলাম, নাবিদ নওরিন, মুশফিকা মিম, মোহাম্মদ মিরাজ, রাব্বি, জায়েদ, চাঁদনি, তাসনিম, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। আমির হোসেন, উত্তরটি ভুল হয়েছে। উত্তরটি হচ্ছে 2-3। ফারজান ইসলামের উত্তরটি ভুল হয়েছে। বিশালের উত্তরটি ভুল হয়েছে। তাসফিয়া রহমানের উত্তরটি ঠিক আছে, ধন্যবাদ। ওকে, অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে অবশ্যই ডকুমেন্টারি। প্যাসেজে বলাই আছে যে স্টপ জেনোসাইড ওয়াজ আ ডকুমেন্টারি, যেটা একটা তথ্যচিত্র ছিল, গণহত্যা বন্ধ করো। ওকে, নাম্বার 3, ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড ইনসেপশন মিনস। আচ্ছা, ইনসেপশন মানে কি বলেছিলাম একটু আগে? সূচনা, অর্থাৎ কোনো কিছু আরম্ভ করা। এন্ড, শেষ, ফিনিশ, শেষ, বিগিনিং, আরম্ভ, কনক্লুশন, উপসংহার। কি হবে অ্যান্সার? বোঝা যাচ্ছে কিন্তু একেবারে ক্লিয়ারলি। রাইট, তাসনিম সুরাইয়া সবার আগে উত্তর দিয়েছে, ধন্যবাদ। ওকে, আব্দুল্লাহ সাজিদ, ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য সাজিদ। অ্যান্সার হচ্ছে 3-3, অর্থাৎ বিগিনিং, আরম্ভ, সূচনা। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজের মেইন থিম বা প্রধান বিষয়বস্তু কি? এই প্যাসেজের যে মেইন থিম বা প্রধান বিষয়বস্তু সেটা হচ্ছে জহিরস লাস্ট ডে, জহিরের জীবনের শেষ দিন, জহিরস লাইফ, জহিরের জীবন, জহিরের অ্যাক্টিভিটিস, কার্যক্রম, নাকি জহিরের কন্ট্রিবিউশন, জহিরের অবদান। এই প্যাসেজে জহিরের জীবন নিয়ে কিছু বলেছে? তার বাচ্চা কাচ্চা, বউ, কোনো কিছু বলছে না? তাহলে অবশ্যই এটা জহিরের জীবন নিয়ে না। জহিরের শেষ দিন নিয়ে না, জহিরের শেষ দিন না। এখানে জহিরের কার্যক্রমও ব্যাখ্যা করা হয়নি। জহিরের অবদান কি ছিল আমাদের দেশের জন্য, জহিরের অবদান কতটুকু ছিল আমাদের বাংলাদেশের জন্য, সেটা উল্লেখ করা আছে। আর জান্নাতুল্লাহর উত্তরটি ভুল হয়েছে। অ্যান্সার হচ্ছে 4-4, অর্থাৎ অ্যাবাউট জহিরস কন্ট্রিবিউশন, অ্যাবাউট জহিরস কন্ট্রিবিউশন। ওকে, নাম্বার 5, জহির রায়হান ড্যাশ ইন লিবারেশন। জহির রায়হান টুক পার্ট ইন লিবারেশন ওয়ার। অ্যান্সার হচ্ছে টুক পার্ট। এই 5টি এমসিকিউ সবাই একবার একটু চোখ বুলিয়ে দেখো, কারো কোনো সমস্যা আছে কিনা। এসএসসি এর জন্য ফাইনাল সাজেশন আমাদের রোড টু মিশন 100 কোর্সে দেওয়া হবে। এটা বরিশাল বোর্ড 2019-এর প্রশ্ন। তুমি যে কোনো টেস্ট পেপারে 2019 সালের কোয়েশ্চেন পেয়ে যাবে। আচ্ছা, লাস্টের 2টা এমসিকিউ একটু খেয়াল করবো সবাই। দ্য ফিল্ম জীবন থেকে নেয়া ইজ আ সিম্বল অফ ড্যাশ। আচ্ছা, এই যে চলচ্চিত্রটা বানানো হয়েছিল জীবন থেকে নেয়া, এটা কিসের প্রতীক? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পারতে হলে পার্টস অফ স্পিচ আর সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। জীবন থেকে নেওয়া কিসের প্রতীক? এটা, এই ফিল্মটা কিসের প্রতীক? এটা কি ছিল? এটা একটা প্রতিবাদ ছিল। কিসের বিরুদ্ধে? স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে রিভল্ট আগেইনস্ট অটোক্রেটিক গভর্নমেন্ট। বারবারিজম মানে হচ্ছে বর্বরতা,
যেটা হবে না। অটোক্রেসি মানে হচ্ছে একনায়কতন্ত্র। ব্রুটালিজম সেটাও হবে না, মানে নিষ্ঠুরতা। ওকে, লাস্ট ওয়ান, জীবন থেকে নেয়া ইজ বেসড অন ড্যাশ। জীবন থেকে নেয়া কিসের উপর ভিত্তি করে বানানো হয়েছে? এটা আমরা সবাই জানি, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে বানানো হয়েছে, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ওকে এভরিওয়ান, আমরা যেহেতু এমসিকিউ গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছি, সরাসরি চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেন আনসার সেকশনে। দেখি আমাদের প্রশ্নগুলো কি বলা হচ্ছে। হু ইজ জহির রায়হান? খুবই সহজ একটি প্রশ্ন এবং এটার উত্তরটিও কি খুবই সহজ। ফাইনাল সাজেশন দেওয়া হবে ফাইনালের আগে, ধৈর্য ধরতে হবে এমডি আরিফ, অনেক দেরি আছে ফাইনাল সাজেশন দিতে। ওকে, হ্যাঁ ইংলিশ সেকেন্ড পেপার সবকিছু বেসিক থেকে শুরু করানো হবে, রুলস থেকে শুরু করানো হবে। আচ্ছা দেখো, জহির রায়হান, হু ইজ জহির রায়হান? জহির রায়হান কে? তুমি বাংলায় ভাবো তো জহির রায়হানকে। জহির রায়হান হচ্ছে সবচেয়ে ট্যালেন্টেড একজন ছিল চলচ্চিত্র নির্মাতা ছিল বাংলাদেশের, এবং সে আর কি ছিল, সে বাংলাদেশের একটা জ্বলন্ত নক্ষত্র ছিল, যে কিনা বাংলাদেশকে উপরে উঠানোর জন্য বা বাংলাদেশের উন্নয়নের জন্য অনেক অবদান রেখেছে। তাহলে আমরা কিভাবে শুরু করব? জহির রায়হান ইজ ওয়ান অফ দ্য মোস্ট talented filmmakers in Bangladesh. আচ্ছা, প্রথমেই লিখেছি জহির রায়হানের পরিচয়, যে সে ছিল বাংলাদেশের অন্যতম একজন জ্ঞানী মেধাবী চলচ্চিত্র নির্মাতা। এখন অবশ্যই আমি সবসময় বলেছি 2 মার্কের জন্য 2টা সেন্টেন্স লাগবে। কালকেও কি ক্লাস আছে শুভ? আচ্ছা শুভ, আসলে আমাদের কবে কোন ক্লাস হবে সেটা প্রতিদিন রাত 8টা থেকে 10টার মধ্যে ফেসবুক এবং ইউটিউব 2 জায়গায় রুটিন পাবলিশ করা হয়, খেয়াল রাখতে হবে। ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া, ফারজানা ইসলাম, ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া। আচ্ছা, এখন জহির রায়হানের অবদান শুধু কি চলচ্চিত্রেই ছিল? না, জহির রায়হানের অবদান বাংলাদেশ গঠনেও ছিল। তাহলে আমরা বলতে পারি হি হ্যাড আ গ্রেট কন্ট্রিবিউশন ইন বিল্ডিং দ্য বাংলাদেশ। Okay, he had a great contribution in building the Bangladesh. Okay, এই হচ্ছে আমাদের অ্যান্সার। 1 নাম্বারটা কে কে বুঝেছি একটু কমেন্ট করে জানাবো। হ্যাঁ, ব্রিলিয়ান্ট দেওয়া যাবে, যে কোনো কিছু দেওয়া যাবে। অলসো হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এটাও দেওয়া যাবে নিশি। ওকে, যারা যারা বুঝেছি সবাই একটু কমেন্ট করে বলবো এ ডান, যারা যারা বুঝিনি তারাও কমেন্ট করবো যে আপু বুঝতে পারিনি বাট ম্যাম বুঝতে পারিনি। হ্যাঁ, হি ওয়াজ রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট অফ দ্য, হ্যাঁ ঠিক আছে। হিজ কন্ট্রিবিউশন টু কান্ট্রি উইল নেভার বি ফরগটেন, হ্যাঁ ঠিক আছে। ইন ওয়ার্ড হি ওয়াজ আ ট্রু প্যাট্রিয়ট, হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ইসরাত জাহান মিম খুবই ভালো হয়েছে, এইভাবেও লেখা যাবে অবশ্যই। ওকে, এইচএসসি ক্লাস হয় না কেন? হ্যাঁ এখন এইচএসসি ক্লাস হচ্ছে, ফেসবুকে যেয়ে দেখো এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস হচ্ছে। আচ্ছা সবাই বলছে ডান, তাহলে চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। ওয়াই ডিড জহির লিভ হোম? জহির কেন তার বাসা ছেড়ে দিয়েছিল বলো তো? বাবা মার সাথে রাগ করে, তাই না? না, জহির বাসা ছেড়ে দিয়েছিল কেন? কেন ছেড়েছিল? তার ভাইকে খুঁজে পাওয়ার জন্য। জি, সাউন্ড বন্ধ করবো?
আচ্ছা শিক্ষার্থীরা, দুঃখিত, আমি খুবই দুঃখিত, একটু প্লিজ আবার ব্যাক করি, ঠিক আছে? একটু দুঃখিত, প্লিজ খেয়াল করবো সবাই একটু। ওয়াই ডিড জহির লিভ দ্য হোম? জহির কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? আচ্ছা দেখো, এখানে ডিড আছে, ডিড থাকার কারণে আমার ভার্বটা এখানে কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে। তাহলে জহির লেফট হোম, জহির বাসা ছেড়ে দিয়েছিল, জহির লেফট হোম। অবশ্যই এখানে লেফট লিখতে হবে, এটা না লিখলে কিন্তু ভুল কাউন্ট করা হবে। জহির লেফট হোম, কেন সে বাসা ছেড়ে দিয়েছিল? কেননা সে তার ভাইকে ফিরিয়ে আনতে চেয়েছিল। বিকজ হি ওয়ান্টেড টু গেট হিজ ব্রাদার ব্যাক, কেননা সে তার ভাইকে ফিরিয়ে আনতে চেয়েছিল। এখন সে কিভাবে, এই জিনিসটাও একটা কোয়েশ্চেন, যে সে কেন ভাইকে ফিরিয়ে আনতে, কোথায় যেতে চাচ্ছিল, তখন তুমি আরও উল্লেখ করতে পারো যে অন 30 ডিসেম্বর 1972 হি ওয়াজ ইনফর্মড to get his brother in a location somewhere at মিরপুর, so he left the home to get his brother back। এইভাবেও লিখতে পারো। ওকে, তাহলে আমি একটা অ্যান্সার লিখে দিচ্ছি, একটু খেয়াল করবো। অ্যান্সারটা খেয়াল করবো সবাই। জহির লেফট দ্য হোম, শুক্রবার 12টা থেকে 1:30, 1.5 ঘন্টা। ওকে ঠিক আছে, তাহলে অ্যান্সার কি? ওয়াই ডিড জহির লিভ দ্য হোম? জহির লেফট দ্য হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক বিকজ হিজ ব্রাদার শহীদুল্লাহ কায়সার ওয়াজ মিসিং ফ্রম 14 ডিসেম্বর 1972। এটাই হচ্ছে অ্যান্সার। কেউ সবাই যদি বুঝে থাকো একটু কমেন্টে জানাও বি ডান, একটু কমেন্টে জানাও বি ডান। ভাই আমি আওয়াজ বন্ধ করে কি কথা বলছি হেসে হেসে, সেটা তুমি জেনে কি করবা বলো তো আফসার কামাল? কত কথাই তো থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আসো 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্নে চলে যাই। হু ওয়াজ শহীদুল্লাহ কায়সার, হোয়াট হ্যাপেন টু হিম? আচ্ছা শহীদুল্লাহ কায়সার কে ছিলেন এবং তার কি হয়েছিল? এটার অ্যান্সারটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, এটা খুবই সহজ। শহীদুল্লাহ কায়সার ওয়াজ আ ফেমাস রাইটার, শহীদুল্লাহ কায়সার ছিল একজন ফেমাস রাইটার এন্ড এল্ডার ব্রাদার অফ জহির রায়হান, এবং জহির রায়হানের বড় ভাই, ফুল স্টপ। এখন হোয়াট হ্যাপেন টু হিম, তার সাথে কি হয়েছিল? হি ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড বাই দ্য পাকিস্তানি আর্মি অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটর্স ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার। এই কথাটা ডিরেক্টলি প্যাসেজে দেওয়া আছে, হ্যাঁ প্যাসেজ থেকে ডিরেক্টলি অ্যান্সার দেওয়া যাবে, যেন আমাদের
অ্যান্সারটা কারেক্ট হয় আমরা প্যাসেজ থেকে হেল্প নিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমি অ্যান্সারটা আবার বলছি, হু ওয়াজ শহীদুল্লাহ কায়সার? শহীদুল্লাহ কায়সার ওয়াজ আ ফেমাস বাংলাদেশি রাইটার অ্যান্ড দ্য এল্ডার ব্রাদার অফ জহির রায়হান। Full stop. What happened to him? He was captured and killed by the Pakistani army and local collaborators during the last days of the war. Okay? এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। নাম্বার 4, হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ স্টপ জেনোসাইড? এটার উত্তরও ডিরেক্টলি প্যাসেজে দেওয়া আছে, নিচে নামান। এটার উত্তরও কি আছে? প্যাসেজে ডিরেক্টলি দেওয়া আছে। হ্যাপেন্ড মানে হওয়া, হ্যাপেন্ড মানে হওয়া, কি হয়েছিল। আচ্ছা 4 নাম্বারটাতে আছি, হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ স্টপ জেনোসাইড? স্টপ জেনোসাইডের প্রভাব কি ছিল? আচ্ছা স্টপ জেনোসাইডের প্রভাব কি ছিল তোমাদের মনে আছে? স্টপ জেনোসাইডের প্রভাব ছিল যে এইটা বাঙালিদের মনে একটা কি সৃষ্টি করেছিল, একটা সরি বাঙালিদের মনে না, অবাঙালি যারা ছিল, বিদেশি যারা ছিল, তাদের মনে বাংলাদেশের মানুষের জন্য একটা সেন্টিমেন্ট, একটা সিম্প্যাথি সৃষ্টি করেছিল, একটা সিম্প্যাথি সৃষ্টি করেছিল। তাহলে আমরা লিখতে পারি জহির রায়হানস ডকুমেন্টারি স্টপ জেনোসাইড কিভাবে এফেক্ট করেছে এটা লিখতে হবে। স্টপ জেনোসাইড হেল্পড ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার। এটা ডিরেক্টলি প্যাসেজে দেওয়া আছে, ডিরেক্টলি প্যাসেজে দেওয়া আছে। তাহলে আবার বলছি, হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ স্টপ জেনোসাইড? জহির রায়হানস ডকুমেন্টারি স্টপ জেনোসাইড হ্যাড আ গ্রেট এফেক্ট অন দ্য পিপল অফ দ্য কান্ট্রি, অফ দ্য ওয়ার্ল্ড, এটা বলা যায়, ওয়ার্ল্ড বলা বেটার। আবার বলছি, জহির রায়হানস স্টপ জেনোসাইড ডকুমেন্টারি had a great impact on the people of the world. কিভাবে? It helped create world sentiment in favor of our liberation war. এবং এটা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ভাবপ্রবণতা সৃষ্টি করতে সহায়তা করেছিল। ওকে, আসো আমরা লাস্ট প্রশ্নে যাই। Where did জহির contribute to all his earning? জহির কোথায় তার সব আর্নিং বা তার সকল উপার্জন দিয়ে দিয়েছিল? অবশ্যই এখানে ডিড আছে, এই ডিড থাকার কারণে কন্ট্রিবিউট হয়ে যাবে কন্ট্রিবিউটেড। তাহলে অ্যান্সারটা শুরু হবে এখান থেকে, জহির কন্ট্রিবিউটেড অল হিজ আর্নিংস। জহির তার সকল টাকা দিয়ে দিয়েছিল। জহির কন্ট্রিবিউটেড অল হিজ আর্নিংস, টুটা বাদ যাবে, আর্নিং এর সাথে একটা এস আসবে। অল হিজ আর্নিংস কাকে দিয়েছিল? টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। রাইট, সাইদা সাথীর উত্তর একেবারে ঠিক আছে, টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। জেনোসাইড অর্থ গণহত্যা, টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। ওকে, এই হচ্ছে 5 নম্বর প্রশ্নের উত্তর। সবাই এই 5টি প্রশ্নের উত্তর ঠিকভাবে বুঝতে পেরেছে কিনা, কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবো, আর বুঝে থাকলে লিখে ফেলবো ডান। ওকে, সবাই বলছে ক্লিয়ার। তাহলে আসো আমরা পরের কাজে চলে যাই। আমাদের পরের কি আছে দেখি। পরে আমাদের একটি টেক্সট আছে, যে টেক্সট থেকে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। নামাজের সময় হয়ে গিয়েছে, তোমাদের কি নামাজের বিরতির দরকার আছে এখন, নাকি পরে পড়তে পারবে? যদিও নামাজের সময় বেশিক্ষণ থাকে না, কারণ শীতকাল চলে এসেছে। আসরের নামাজের আজান মেবি 3:30টার মধ্যে দিয়ে দিবে। সমস্যা নেই, 2টার সময় ক্লাস শেষ করলেও পড়তে পারবে আই গেস।
আচ্ছা, চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করার ক্লাসটা, যেন সবাই তাড়াতাড়ি নামাজটা পড়ে ফেলতে পারো। আসো আমরা 1:30-র মধ্যে শেষ করার চেষ্টা করবো, যেন আমরা দ্রুত নামাজ পড়তে পারি। আসো আমরা একটু দেখি কি বলছে। আমরা এই প্যাসেজটা স্ক্যান করে পড়বো না, স্কিমিং করে পড়বো, অর্থাৎ একটু ঝাপসাপ করে পড়বো, কারণ এই প্যাসেজটা আমরা কম বেশি সবাই পড়েছি। তো আমাদের প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড দরকার নেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সমাধান করার জন্য, একটা জ্ঞান থাকলেই হবে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করার সময় আমরা এখানে এসে আবার খুঁজে নিব যে কোথা থেকে আমাকে গ্যাপটা দেওয়া হয়েছে। প্যাসেজে বলা হয়েছে মাদার টেরেসার কথা, যে কিনা কলকাতার রাস্তার মানুষের অবস্থা দেখে অনেক বেশি কষ্ট পেয়েছিল, এবং সেই কষ্ট পেয়ে সে কি করেছিল, নির্মল হৃদয় বা বিশুদ্ধ হৃদয় নামক একটি প্রতিষ্ঠান সৃষ্টি করেছিল, এবং সেই বিশুদ্ধ হৃদয় নির্মল হৃদয় প্রতিষ্ঠানটাতে সে রাস্তার দুস্থ মানুষদেরকে নিয়ে এসে সেবা করে যত্ন করে ভালোবেসে বেঁচে ফেরাতো। এবং শুধু সেই না, তার সাথে অন্যান্য কর্মচারীরাও ছিল, অন্যান্য সন্ন্যাসীরাও ছিল। মাদার টেরেসা ভালোবাসাহীন যত্নহীন মানুষগুলোকে ভালোবাসা দিয়েছে এবং যত্নর সাথে ভালো করে তুলেছে। তার পাশাপাশি যে সকল মানুষরা সুস্থ হয়ে ফিরতো তাদেরকে হয় চাকরি খুঁজে দিত, না হয় অন্য কোনো একটা বাড়িতে থাকতে পাঠাতো। মাদার টেরেসা সবাইকে নিজের সন্তানের মতো করে ভালোবেসেছে, এবং মাদার টেরেসা পরিবার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। মাদার টেরেসা বলেছে, হয়তোবা তোমার পরিবারে এমন কেউ আছে যে একাকী বোধ করে, যে অসুস্থ বোধ করে, যে কিনা খুব খারাপ বোধ করে, তুমি কি তার সাথে আছো? বা তুমি কি ততক্ষণ পর্যন্ত কোনো কারো পাশে দাঁড়াও যতক্ষণ না এটা তোমাকে কষ্ট দেয় বা তোমার পরিবারকে কষ্ট দেয়? কেননা মাদার টেরেসা বলতে চেয়েছে যে মানবতা যে ভবিষ্যৎ প্রজন্ম শিখবে, সেটা কিভাবে শিখবে? তোমার সন্তান সন্ততির কাছ থেকে শিখবে, তোমার ফ্যামিলির কাছ থেকে শিখবে। ফ্যামিলিতে যদি মানুষ মানবতা প্র্যাকটিস না করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মানবিক হবে না। মাদার টেরেসা তার কার্যক্রমের কারণে বেশ কিছু পুরস্কার পেয়েছে, যেমন নোবেল পিস প্রাইজ, নেহেরু প্রাইজ, তারপর বালজান প্রাইজ, তারপর অনেক ধরনের ভারতরত্ন, এগুলো পেয়েছে। এবং তার এই পুরস্কারগুলোর মাধ্যমে তাকে অ্যাকনলেজমেন্ট বা স্বীকৃতি দেওয়া হয়েছে। মাদার টেরেসা 1997 সালে মৃত্যুবরণ করে, এবং মাদার টেরেসা কিন্তু মৃত্যুবরণ করার পরেও এখন পর্যন্ত আমরা তাকে অনেক বেশি সম্মান ও ভালোবাসার সাথে কি করছি, মনে করছি। ওকে, আসো আমরা পরে যাই, আমাদের fill in the blanks এ যাই। মাদার টেরেসা ইজ স্টিল অ্যালাইভ ইন আওয়ার ড্যাশ। আচ্ছা, আওয়ার হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন, আওয়ার কি পজিটিভ প্রোনাউন, ঠিক আছে? পজিটিভ প্রোনাউনের পরে জানি কি হয় ভাইয়া? পজিটিভ প্রোনাউনের পরে নাউন হয়। মাদার টেরেসা এখনো কোথায় জীবিত আছে? দো শি এক্সপায়ার্ড অলমোস্ট 16 ইয়ার্স ব্যাক, যদিও সে প্রায় 16 বছর আগে মারা গিয়েছে, তাও এখনো সে কোথায় জীবিত আছে? 16 বছর আগে মারা গেছে? 1997 সাল 16 বছর হয় কেমনে? যাই হোক, মনে হয় 26 ইয়ার্স লিখতে চেয়েছিল, 26 ইয়ার্স লিখতে চাইছিল, 16 লিখেছে। যাই হোক, সমস্যা নেই, যাই লিখুক। তুমি দেখো, মাদার টেরেসা was still alive in our dash though she expired dash years ago. আচ্ছা, মাদার টেরেসা কোথায় জীবিত আছে? রাইট রাইট রাইট, ইন আওয়ার হার্ট, আমাদের মনে জীবিত আছে, অথবা ইন আওয়ার মাইন্ড, আমাদের মন, হার্ট মানে হৃদয়, মাইন্ড মানে মন, অথবা মেমোরি। মেমোরি মানে কি? মেমোরি মানে হচ্ছে, ভাই যারা যারা অ্যান্সার শিট দেখে অ্যান্সার দিচ্ছ তাদের কোনো প্রকার অ্যান্সার দেওয়ার দরকার নেই, আমি পারি, আমার অ্যান্সার শিট লাগবে না। আচ্ছা, অ্যান্সার তাহলে কি হবে? হয় হার্ট, না হয় মাইন্ড, না হয় মেমোরি, ঠিক আছে? সে আমাদের মস্তিষ্কে, আমাদের স্মৃতিতে, আমাদের মনে, অথবা আমাদের হৃদয়ে আছে। তাহলে আসো লিখি, 1 নম্বর মাইন্ড অথবা মেমোরি। তোমরা পরীক্ষার খাতায় স্ল্যাশ দিয়ে লিখতে পারবে না, যে কোনো একটা লিখতে হবে। আচ্ছা, she spent her entire life, সে তার সম্পূর্ণ জীবন কাটিয়েছে for the dash of the poor people। আচ্ছা দেখো, দা আছে আর অফ আছে, আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে গ্যাপ থাকলে জানি কি হয়? নাউন হয়। আচ্ছা, এতটুকু জানলাম নাউন হয়। এখন অর্থটা বুঝি কেমন নাউন হতে পারে। যে মাদার টেরেসা তার সম্পূর্ণ জীবন কাটিয়ে দিয়েছে গরিব মানুষের ড্যাশের জন্য। গরিব মানুষের কিসের জন্য? অবশ্যই গরিব মানুষের ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য, গরিব মানুষের ভালোর জন্য, বেটারমেন্টের জন্য, গরিব মানুষের কল্যাণ, ওয়েলফেয়ারের জন্য, রাইট? তাহলে এই শব্দগুলো ব্যবহার করতে পারি, যেগুলো প্রতিটাই কি নাউন। মনে রাখানো, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসতে পারে ফর দ্য বেটারমেন্ট। বেটারমেন্ট একটা নাউন, কারণ লাস্টে MENT আছে।
ওয়েলফেয়ার একটা নাউন, কারণ এটা হচ্ছে কি কল্যাণ বোঝাচ্ছে। ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পোর পিপল, ডেভেলপমেন্ট একটা নাউন, উন্নয়ন। নাম্বার সি, শি হ্যাজ টট আস, সে আমাদেরকে শিখিয়েছে দ্যাট যে হেল্পিং দ্য নিডি ইজ দ্য গ্রেটেস্ট ওয়ার্ক দ্যাট ম্যান ক্যান ডু। হেল্পিং দ্য নিডি মানে অসহায়দেরকে সাহায্য করা আর সবচেয়ে ভালো কাজ যেটা মানুষ করতে পারে। শি লিভড আ ভেরি পুয়ার লাইফ ড্যাশ দ্য পোরেস্ট ড্যাশ অল প্লেজার অ্যান্ড কমফর্ট। আচ্ছা, সে কিন্তু বড়লোক পরিবারের ছিল, কিন্তু সে গরিবদের মাঝে গরিব হয়ে বেঁচেছিল, রাইট? শি লিভড আ পুয়ার লাইফ, সে একটা দরিদ্র জীবন কাটিয়েছে। ড্যাশ দ্য পোরেস্ট, ড্যাশ দ্য পোরেস্ট, আচ্ছা কিসের জন্য? গরিবদের জন্য বা গরিবদের মাঝে। তাহলে ড্যাশ দ্য পুয়ারেস্ট, সে দরিদ্রদের মাঝে একটা দরিদ্র জীবন কাটাইছে, তাই না? তাহলে মাঝে ইংলিশ কি? অ্যামং বা বিটুইন। বিটুইন ব্যবহার করা যাবে না, কারণ বিটুইন বোঝায় দুইটা জিনিসের মাঝে, আর পুয়ারেস্ট মানে অসংখ্য, প্লুরাল দরিদ্র জনগোষ্ঠীকে বোঝাচ্ছে। তাহলে প্লুরাল যখন বোঝায় তখন আমরা অ্যামং ব্যবহার করি, আর যখন দুই বোঝায় তখন আমরা বিটুইন ব্যবহার করি। তাহলে আমার এখানে অ্যান্সার আসবে হচ্ছে কি, শি লিভড আ ভেরি পুয়ার লাইফ অ্যামং দ্য পুয়ারেস্ট। এখানে যদি কেউ বিটুইন দাও অবশ্যই ভুল হবে। অ্যামং দ্য পোরেস্ট ড্যাশ অল প্লেজার অ্যান্ড কমফোর্ট, সকল প্লেজার, শান্তি, কমফোর্ট, আরাম সে কি করেছিল? ত্যাগ করে দিয়েছিল, তাই না? ড্যাশ অল প্লেজার অ্যান্ড কমফর্ট, অর্থাৎ রাইট। সুরাইয়া তাসিম উত্তর ঠিক আছে। আমি জানি না তোমরা কি অ্যান্সার শিট দেখে দেখে উত্তর দিচ্ছ কিনা। হ্যাঁ ঠিক আছে, উত্তর অ্যান্সার হচ্ছে কি লিভিং অর স্যাক্রিফাইসিং, অর্থাৎ সে কি করেছে? সবকিছু ত্যাগ করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে, তার সকল সুখ শান্তি ছেড়ে ত্যাগ করে সে গরিবের মাঝে গরিব জীবন কাটিয়েছে। তাহলে লিভিং অর স্যাক্রিফাইসিং। নাম্বার ই, দ্যাটস ওয়াই শি হ্যাজ বিকাম ড্যাশ টু অল অফ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এই জন্য সে কি হয়ে গিয়েছে? শি হ্যাজ বিকাম ড্যাশ টু অল পিপল অফ দ্য ওয়ার্ল্ড। শি হ্যাজ বিকাম ড্যাশ, সে কি হয়ে গেছে সকল মানুষের কাছে। দেখো এখানে বিকাম আছে একটা ভার্ব, ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আমার মেইন ভার্বের পরে কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে শি হ্যাজ বিকাম ড্যাশ, শি হ্যাজ বিকাম ফেমাস, সে খুব জনপ্রিয় হয়ে গিয়েছে, ফেমাস। ওকে, তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? শি লাভড অল পিপল ইররেসপেক্টিভ অফ কাস্ট, creed and religion. That's why এই কারণে she has become famous to all the people of the world. Okay, she has become great. হ্যাঁ, গ্রেট হতে পারে, সকল মানুষের কাছে গ্রেট হয়েছে, এটাও হতে পারে। ফেমাস বা she has become সেলিব্রিটি, আচ্ছা সেলিব্রিটি না দেওয়াই ভালো, ফেমাস, পপুলার এগুলো দিতে পারো। সবাই এটা একবার একটু মিলিয়ে নাও। ফেভারিট হতে পারে, হ্যাঁ। শি বিকাম ফেভারিট টু অল পিপল অফ দ্য ওয়ার্ল্ড। আসলে পিপল সব সব মানুষের কাছে তো ফেভারিট হওয়া যায় না, যদিও এটা একটু সেন্স মেক কম করে, না দেওয়া ভালো। আচ্ছা, আই হোপ মিরাজ তুমি আমার কথা বুঝতে পারছো। ওকে, তাহলে এইভাবে আমরা পার্টস অফ স্পিচ আর অর্থ বুঝে বুঝে করলেই হয়ে যাবে।
আসো আমরা আমাদের এই আনসিন প্যাসেজটি দেখি। চার্লস ব্যাবেজ ওয়াজ অ্যান ইংলিশ ম্যাথমেটিশিয়ান। চার্লস ব্যাবেজ ছিল একজন ইংরেজ গণিতবিদ। He was also a mechanical engineer who is well known for originating the concept of computer. সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যান্ত্রিক প্রকৌশল ছিল যে সুপরিচিত কম্পিউটারের কনসেপ্ট বা কম্পিউটারের যে ভিত্তি সেটা আবিষ্কার করার কারণে। He was born on 26 December 1971 in London. সে লন্ডনে 1791 সালের 26 ডিসেম্বর জন্মগ্রহণ করে। He entered Trinity College in October 1810. সে ট্রিনিটি কলেজে ভর্তি হয়েছিল অক্টোবর 1810 সালে। He was transferred to Peterhouse, Cambridge. পরবর্তীতে তাকে পিটারহাউস ক্যামব্রিজে স্থানান্তর করা হয়। He was the top mathematician there. সে পিটারহাউস ক্যামব্রিজের টপ গণিতবিদ অর্থাৎ একদমই উচ্চ পর্যায়ের গণিতবিদ ছিল। তাড়াতাড়ি শেষ করব কিভাবে, আরো অ্যাটলিস্ট 1.5টা বাজবে, একটু ধৈর্য ধরতে হবে। He received an honors degree without examination in 1814. সে পরীক্ষা ছাড়াই 1814 সালে অনার্স ডিগ্রি লাভ করে। He was elected a fellow of Royal University in 1816. 1816 সালে রয়্যাল বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী হিসেবে তাকে বাছাই করা হয়। Babbage is famous for inventing the first mechanical computer in 1822. ব্যাবেজ খুবই জনপ্রিয় কারণ সে 1822 সালে সর্বপ্রথম কম্পিউটার এই ব্যাপারটি আবিষ্কার করেছিল। দ্যাট ইভেনচুয়ালি, যেটা ক্রমান্বয়ে লেড টু টুডেজ কম্পিউটার, যেটা ক্রমান্বয়ে আমাদেরকে আজকের এই কম্পিউটারটা দিয়েছে। হি ডাইড অ্যাট হিজ হোম ইন লন্ডন অন 18 অক্টোবর 1871. সে 1871 সালের 18 অক্টোবর লন্ডনে তার নিজ বাসায় মৃত্যুবরণ করে। এই হচ্ছে চার্লস ব্যাবেজ সম্পর্কিত তথ্য। আসো ইনফরমেশন ট্রান্সফারে যাওয়া যাক। বর্ন, জন্মগ্রহণ। প্লেস, কোথায় করেছে। ইয়ার বা টাইম, কোন দিন কোন সময় কোন সালে করেছে, এবং কন্ট্রিবিউশন, তার অবদান। আচ্ছা দেখা যাক সে কোথায় জন্মগ্রহণ করেছে। একটু খেয়াল করো সবাই, সে কোথায় জন্মগ্রহণ করেছে। ইন লন্ডন, অর্থাৎ সে লন্ডনে জন্মগ্রহণ করেছে। তাহলে আমরা খাতায়ও কি লিখবো, খাতায়ও লিখবো ইন লন্ডন। খাতায়ও লিখে ফেলি তাহলে ইন লন্ডন। এখন তুমি যদি চাও ইন লন্ডন লিখতে পারো বা শুধু লন্ডনও লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, কবে কত সালে জন্মগ্রহণ করেছে। 26 ডিসেম্বর 1791। তাহলে তুমি অন 26 লিখতে পারো, না হয় শুধু 26 লিখতে পারো। রিসিভড অনার্স ডিগ্রি, সে অনার্স ডিগ্রি পেয়েছে কত সালে। দেখো ডিরেক্টলি প্যাসেজে দেওয়া আছে, সে অনার্স ডিগ্রি পেয়েছে পরীক্ষা ছাড়া 1814 সালে। কত সালে, 1814 সালে। ঠিক আছে, 1814। এখন শুধু 1814 লিখলেই হবে, ইন অন কিছু লেখা লাগবে না। দেখো কেন, এই যে দেখো ওরা কিন্তু 1816 লিখছে, ইন বা অন কিছু লিখছে, লেখে নেই, তা আমাদের দরকার নেই, আমরাও শুধু 1814 লিখে দিলেই হবে। আচ্ছা, নাম্বার 4 ড্যাশ 1816। 1816 সালে কি হয়েছে। ওয়াজ ইলেক্টেড আ ফেলো অফ দ্য রয়্যাল ইউনিভার্সিটি, রাইট, তাকে রয়্যাল ইউনিভার্সিটির একজন ফেলো হিসেবে বাছাই করা হয়। এখন দেখো তো আমাকে এখানে বলেছে নেম অফ দ্য ইভেন্ট। নেম অফ দ্য ইভেন্টে শুরু করতে হয় V2 দিয়ে, মানে ভি দিয়ে, মানে ভার্ব দিয়ে, হয় সেটা ভার্ব ফ্রেজও হতে পারে, মানে কোনো ভিপি ভার্ব ফ্রেজ দিতে হয় কোথায়, নেম অফ ইভেন্টস, ইভেন্টের জায়গায় সবসময় ইভেন্ট বা নেম অফ ইভেন্ট থাকলে আমরা ভার্ব ফ্রেজ দিয়ে শুরু করব। এখানে ভার্ব ফ্রেজ কোনটা, ইলেক্টেড আ ফেলো অফ দ্য রয়্যাল ইউনিভার্সিটি, এটা হচ্ছে আমার 4 নম্বরের অ্যান্সার। তাহলে লিখে দাও সবাই। ঠিক আছে, রয়্যাল ইউনিভার্সিটি। নাম্বার 5 ডেথ, প্লেস, সে কোথায় মৃত্যুবরণ করেছে। প্যাসেজে বলা আছে অ্যাট হোম, অ্যাট হোম, বাট অ্যাট হোম তো আমার প্লেস না, আমার প্লেস হচ্ছে কি লন্ডন, প্লেস কি লন্ডন, তাহলে কোথায় মৃত্যুবরণ করেছে, লন্ডনে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা।
সবাইকে এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি? হ্যাঁ মনিকা, উত্তর ঠিক আছে। আরিয়ান হৃদয়, উত্তর ঠিক আছে। আচ্ছা নাবিদুল বলছে ক্লিয়ার, গ্রেট। কারো কোনো সমস্যা না থাকলে আমরা পরের এক্সারসাইজে চলে যাব। পরের এক্সারসাইজ হচ্ছে ম্যাচিং কলাম। কলাম ম্যাচিং খুবই সহজ একটি ব্যাপার। কলাম ম্যাচিং এর জন্য কি করতে হয়, জাস্ট আমাদের সেন্টেন্সগুলোকে টুকরো টুকরো করা থাকে, সেই টুকরোগুলোকে জাস্ট যোগ করতে হয়। না রাইটিং পার্ট পড়ানোর কিছু নেই আসলে মুশফিকা, তো কি করতে হবে সেগুলোকে যোগ করতে হবে। রাইটিং পার্ট কিভাবে লিখতে হয় সেটা যদি জানতে চাও আমাদের ক্লাস দেওয়া আছে, সেই ক্লাস দেখো, আগের ক্লাস আছে। আচ্ছা ইউটিউবে সার্চ করলে আমার ক্লাস পেয়ে যাবে। ওকে তাহলে আসো আমরা দেখি কিভাবে আছে। দ্য মুন, চাঁদ আছে, অবশ্যই আমার একটা ভার্ব লাগবে। চাঁদ কি করে, চাঁদ কি করে, নিচে নামান। আচ্ছা চাঁদের কি নিজস্ব কোনো আলো আছে? না, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তাহলে চাঁদ কি করে? দেখো, দ্য মুন হ্যাজ নো লাইট অফ হার ওন। চাঁদের কি নিজস্ব কোনো আলো নেই, রাইট? চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তাহলে 1 1 4। অবশ্যই পরীক্ষার হলে তোমরা এইভাবে যোগ যোগ দিয়ে লিখবে, বাট লিখার পরে কিন্তু তোমাদের পুরো বাক্যটাও লিখতে হবে। পুরো বাক্যটাও কি করতে হবে, লিখতে হবে। বাক্য না লিখলে কিন্তু নাম্বার পাবে না। তাহলে চাঁদের কোনো আলো নেই। আচ্ছা শি মানে কি, চাঁদ। আমরা কিন্তু জানি চাঁদকে শি প্রোনাউন ব্যবহার করা হয় চাঁদের জন্য। আচ্ছা চাঁদের নিজস্ব কোনো আলো নেই, তাহলে চাঁদ কিভাবে নিজে চলে? চলে বলতে চাঁদ কিভাবে আলো দেয়? আমরা তো দেখি যে চাঁদের আলো আছে, তাহলে চাঁদ কিভাবে আলো দিচ্ছে? আচ্ছা দেখি তোমরা কি অ্যান্সার দিতে পারো। হ্যাঁ দেখো, চাঁদ কি করে? চাঁদ কিন্তু আমাদের লেখক, কবি, বিভিন্ন চিত্রশিল্পীদের মনে কি করে, চিত্রশিল্পীদের মনকে নাড়া দেয়। অর্থাৎ চাঁদ দেখে মানুষ কিন্তু অনেক কিছু লিখতে শিখে, তাই না? চাঁদ দেখে কি মানুষ অনেক কিছু লিখতে শিখে। তাহলে শি হ্যাজ অ্যান অ্যাপিল, তার কি আছে? অ্যাপিল আছে। অ্যাপিল মানে কি একটা প্রভাব আছে। কাদের উপরে প্রভাব আছে? অন পোয়েটস অ্যান্ড আর্টিস্ট। ম্যাম আমি চাঁদি, হ্যাঁ তুমি তো অবশ্যই চাঁদি। আচ্ছা শি হ্যাজ অ্যান অ্যাপিল অন পোয়েটস অ্যান্ড আর্টিস্ট, অর্থাৎ সে কি কবিদেরকে অথবা আর্টিস্ট শিল্পীদেরকে প্রভাবিত করতে পারে। 2 3 5। আচ্ছা এখন তারপরে কি, দ্য সান, সূর্য। সূর্য কি করে? সূর্য তার আলো দেয় কাকে? চাঁদকে। দেখো তাহলে আমার অ্যান্সার কি আসবে? আচ্ছা শি হ্যাজ এ স্মল ফ্র্যাকশন অফ ব্রাইটনেস। শি হ্যাজ এখানে হ্যাজ কোথায় দেখলে? এখানে তো কোথাও হ্যাজ নাই। তাহলে অ্যান্সারটা কে দিলে ভুল? নিশি। নিশি তো এরকম কিছু দেওয়া নেই তুমি যেটা লিখলে। আচ্ছা ওকে তাহলে সূর্য কি করছে? সূর্য তার 1/4 আলো কাকে দেয়? চাঁদকে দেয়। তাহলে প্রথমে কি আসবে? দ্য সান, নাম্বার সি। আচ্ছা সূর্য কি করছে? পোর মানে কি? ঢালা। ঢালে কি ঢালে? ফোর্থ মানে কি? 1/4। আচ্ছা আচ্ছা এখানে ফোর্থ মানে কিন্তু 1/4 বোঝায় না, সরি। এখানে ফোর্থ মানে কি বুঝাচ্ছে? মানে নিজে থেকে। ফোর্থ বলতে এখানে বুঝাচ্ছে নিজে থেকে। সরি আমি একটু ভুল দেখেছি বানানটা, আমি FOU দেখেছি, সরি। এখানে ফোর্থ মানে হচ্ছে নিজে থেকে। সূর্য কি করে? নিজে থেকে আলো দেয়। কাকে আলো দেয়? সূর্য নিজে থেকে কাকে আলো দেয়? চাঁদকে দেয়। তাহলে দ্য সান পোর্স ফোর্থ কাকে আলো দিচ্ছে? ভাস্ট ফ্লাড অফ লাইট, অর্থাৎ নিজে থেকে কি একটু বেশ কিছু আলো চাঁদকে দিচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 3 5 3। ওকে টু ইলিউমিনেট দ্য আর্থ, পৃথিবীকে আলোকিত করার জন্য। টু ইলিউমিনেট দ্য আর্থ, পৃথিবীকে আলোকিত করার জন্য কি দরকার? পৃথিবীকে আলোকিত করার জন্য আমাদের কি দরকার? টু ইলিউমিনেট দ্য আর্থ দ্য মুন রিফ্লেক্টস। চাঁদ কি করে? চাঁদ প্রতিফলিত করে। চাঁদ কি প্রতিফলিত করে?
দ্য গিফট অফ দ্য, সরি, চাঁদ কি প্রতিফলিত করে? স্মল ফ্র্যাকশন অফ ব্রাইটনেস, অর্থাৎ অল্প কিছু, ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ বা অংশ বোঝায়। তাহলে অ্যান্সার আসবে 4, 2, 2। ওকে, 4, 2, 2। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? টু ইলুমিনেট দ্য আর্থ দ্য মুন রিফ্লেক্টস আ স্মল ফ্র্যাকশন অফ ব্রাইটনেস, অর্থাৎ পৃথিবীকে আলোকিত করার জন্য চাঁদ তার আলোর কিছু অংশ পৃথিবীতে দিয়ে দেয়। ওকে, না, এইভাবে লেখার পরে তোমাকে বাক্যটাও লিখতে হবে। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান কি হবে? বুঝাই যাচ্ছে দ্য মুনস, চাঁদের, লাইটস ডিপেন্ডস অন দ্য গিফট অফ দ্য সান, সূর্যের আলো নির্ভর করে, সরি, চাঁদের আলো নির্ভর করে সূর্যের উপহারের উপর। সূর্য যদি ভালোবেসে উপহার হিসেবে চাঁদকে আলো না দেয়, চাঁদ কি আলো দিতে পারবে? পারবে না। তাহলে সূর্য কিসের উপর নির্ভর করে, সরি, চাঁদ কিসের উপর নির্ভর করে? সূর্যের উপর। তাহলে অ্যান্সার আসবে 5, 4, 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা? ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, আসো। অ্যান্ড দ্য লাস্ট অ্যাক্টিভিটি, আজকের দিনের সর্বশেষ কার্যক্রম, সেটা হচ্ছে কি আমাদের এই রিঅ্যারেঞ্জ। আচ্ছা, রিঅ্যারেঞ্জ করার জন্য সবাইকে যেটা করতে হবে, প্রত্যেকটা বাক্য ভালো মতো পড়তে হবে। সবাই বাক্যগুলো ভালোভাবে পড়ো, আমিও একটু ভালোভাবে পড়ে নিচ্ছি। বাক্যগুলো পড়া শেষে জানিয়ে দিও যে পড়া হয়ে গিয়েছে। ম্যান্ডেলা জয়েন্ট দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইন 1942, ভালো কথা। ওকে ওকে ওকে। ওকে, আমার পড়া শেষ। আচ্ছা ম্যাম, আপনি ইউটিউবের কমেন্ট দেখেন না কেন? আমি সব কমেন্ট দেখছি। ওকে, দেখো আমাদের এখানে ইনস্ট্রাকশনে বলা আছে only the corresponding numbers of the sentences need to be written, শুধু নাম্বার লিখতে হবে। কি করতে হবে? শুধু সেন্টেন্সের নাম্বার লিখতে হবে। ঠিক আছে, শুধু সেন্টেন্সের নাম্বার লিখতে হবে। তাহলে আসো নাম্বার লিখি। আচ্ছা, প্রথমে কি আছে? নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা অবশ্যই হয় ওয়ান্স আপন আ টাইম দিয়ে শুরু হবে, না হয় জন্মের মাধ্যমে শুরু হবে। এখানে কোথাও কি জন্মের কথা বলা আছে? হ্যাঁ, বলা আছে। এই দেখো, জি নাম্বারে বলছেন জন্ম। নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন অন জুলাই 18 ইন সাউথ আফ্রিকা। থ্যাংক ইউ চাঁদনি। ওকে, তাহলে আমরা আগে লিখে দিচ্ছি জি নাম্বারটা। আচ্ছা, সে সাউথ আফ্রিকায় জন্মগ্রহণ করে। আচ্ছা, কত সালে? 1800, আচ্ছা সাল লেখা নেই, জাস্ট লেখা আছে জুলাই 18, সাল লেখা নেই। আচ্ছা, সে কেন সাল লেখা নেই জানি না। আচ্ছা, যাই হোক। ওকে, এখন জন্ম নিয়েছে, এরপরে এখন আমরা কি বলবো? যে আমরা বলতে পারি নেলসন ম্যান্ডেলা কে ছিল, একটু দেখি তো আর কি বলা যেতে পারে এখানে। আচ্ছা, আমরা এখানে বলতে পারি, দেখো 1942 সাল। 1942 সালের আগে আর কিন্তু কোনো সাল নেই, সব কিন্তু 1942-এর পরের ঘটনা, সব কিন্তু 1942-এর পরের ঘটনা। তাহলে সবার আগে আসবে, আমরা যদি ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করতে চাই, সাল দেওয়া থাকলে কিন্তু এটাই সহজ যে ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করা যায়। তাহলে আগে এখন আসবে এ নাম্বারটা, যে সে কি করছে? আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে জয়েন করছে 1942 সালে। এখন দেখো তো 1942-এর পরে কি হইতে পারে? যে 1942-এর পর
সে ওই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে কত বছর ছিল? 20 বছর। ফর 20 years হি ডিরেক্টেড আ ক্যাম্পেইন, আ পিসফুল নন ভায়োলেন্ট ডিফেন্স against the South African government its racist policies. আচ্ছা, যাই হোক, বলা যা হচ্ছে যে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এবং সাউথ আফ্রিকান সরকারের যে পলিসি নিয়মগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে সে প্রতিবাদ করছে এবং এইটা নিয়েই কি তার ক্যাম্পেইন ছিল। তাহলে এখন আসবে কি? সি নাম্বারটা। আচ্ছা, গেল যে সে 20 বছর এগুলা করছে। এখন 20 বছর এগুলো করার পরে সে কি পাইছে? দেখো, 20 বছর এগুলো করার পরে তার লাভ কি হয়েছে? 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। এই সব কাজগুলোর কারণে তাকে 1993 সালে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়। তাহলে এখন আসবে হচ্ছে বি নাম্বারটা। আচ্ছা, তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হলো 1993 সালে, বাট 1993 এর পরে কি হয়েছে? 1993 এর পরে আসবে হচ্ছে 1994। 1994 আসবে সেটা ঠিক আছে, কিন্তু তার আগে দেখো 1993 নিয়ে আরেকটা তথ্য আছে। 1993 নিয়ে আরেকটা তথ্য হচ্ছে সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ক ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। আসলে ব্যাপারটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা যে নোবেল পিস প্রাইজটা পাইছিল সেটা সে আবার এফডব্লিউ ডি ক্লার্কের সাথে ভাগ করছিল। তো এইটাই হচ্ছে ফ্যাক্ট যে সে 1993 সালে পুরস্কার পায়, তারপরে সে ওইটা ভাগ করে কার সাথে? ডি ক্লার্কের সাথে। তাহলে এখন আসবে হচ্ছে ই নাম্বারটা, পুরস্কার পেলো, ভাগ করলো। আজ এখন পুরস্কার পাওয়ার পর ভাগ করার পর আসবে হচ্ছে 1994 সালের ঘটনা। 1994 সালে সে কি করেছে? নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য সেলিব্রেটেড সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। সে সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিল। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে এইচ নাম্বারটা, প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি। আচ্ছা, গেল, এখন সে প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হয়ে গেল। এখন আসবে হচ্ছে 2009 সালের ঘটনা। 2009 সালে ম্যান্ডেলাস বার্থডে ওয়াজ ডিক্লেয়ার্ড ম্যান্ডেলা ডে টু প্রমোট গ্লোবাল পিস। গ্লোবাল পিস মানে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ম্যান্ডেলার জন্মদিনকে ম্যান্ডেলা ডে হিসেবে ঘোষণা করা হয় 1909 সালে। অর্থাৎ এখন আসবে হচ্ছে আমাদের এফ নাম্বারটা। আর লাস্টে কোনটা হবে? বুঝাই যাচ্ছে যে ম্যান্ডেলা মারা গিয়েছে তার নিজের বাসায় জোহানেসবার্গে 2013 সালের 5ই ডিসেম্বর। কত বছর বয়সে? 95 বছর বয়সে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ওকে, কারো কোনো প্রবলেম আছে নাকি আমরা গল্পটি বুঝতে পেরেছি একটু জানিয়ে দিব। ওকে, গ্রেট। আচ্ছা, সবাই বলছে বুঝতে পেরেছি। তাহলে আজকের ক্লাসে কিন্তু আমরা আলোচনা করলাম বরিশাল বোর্ড 2019-এর সকল এক্সারসাইজ রিডিং পার্ট নিয়ে। রাইটিং পার্টটা তোমাদের সবার জন্য বাসায় পড়া থাকলো, তোমরা সবাই বাসায় রাইটিং পার্টটি পড়ে ফেলবে। তার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যারা নিজেদের ফাইনাল প্রস্তুতিকে আরও বেশি জোরালো করতে চাও, ভর্তি হয়ে যেতে হবে আমাদের ফাইনাল প্রস্তুতি কোর্সে। আমাদের ফাইনাল প্রস্তুতি কোর্সে ভর্তি হতে চাইলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ওয়েবসাইট www.tee.com.bd তে ভিজিট করে সহজে ভর্তি হয়ে যেতে পারো। সবার প্রতি শুভকামনা রেখে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসে যুক্ত থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।